নির্বাচন ঘিরে টার্গেট কিলিং আতঙ্ক, গানম্যান কি যথেষ্ট? এই শিরোনামে চর্চা.কমে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে আজ। প্রতিবেদনটি করেছেন চর্চার প্রতিবেদক আরমান ভূঁইয়া। এই প্রতিবেদনের নানা দিক নিয়ে কথা বলবো আরমানের সঙ্গে। আরমান, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আরমান, টার্গেট কিলিং নিয়ে এই যে শঙ্কার কথা আপনি বলেছেন আপনার প্রতিবেদনে, আসলে এই শঙ্কা কতটা? তার আগে আসলে একটু বলে নেই যে এটা 13দশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। তো এর আগে আসলে 12টি সংসদ নির্বাচন হয়েছে এবং কোনো নির্বাচনই আসলে সহিংসতা ছাড়া হয়নি বাংলাদেশের ইতিহাসে। তো এইবারে আসলে যে টার্গেট কিলিংয়ের আতঙ্কটা, এটা আসলে আমরা বুঝতে পারি সরকার থেকে যখন বিভিন্ন প্রার্থী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে গানম্যান দেয়া হচ্ছে নিরাপত্তার স্বার্থে, এতে আসলে বোঝা যাচ্ছে যে এখানে আসলে কিছু কিছু ব্যক্তির উপরে টার্গেট আছে। এবং এইটা আরও বেশ ভালো বোঝা যায় যে গত বছরের 12ই ডিসেম্বর হাদি হত্যার মাধ্যমে, হাদি হত্যাটা ছিল পূর্ব পরিকল্পিত একটি টার্গেট কিলিং। এবং এই হাদি হত্যার আগেও আসলে বিভিন্ন নিরাপত্তা বিশ্লেষকরা বলছিলেন যে টার্গেট কিলিংয়ের কিছু সংখ্যা আছে। হাদি নিজেও বলছিলেন যে তাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে মেরে ফেলার, শেষ পর্যন্ত আসলে তিনি মারাই গেলেন। এবং আমরা দেখেছি যে এই বছরের শুরুতে আসলে বেশ কয়েক জায়গায় পূর্ব পরিকল্পিত কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও আইনশৃঙ্খলা বাহিনী বলছে আসলে এই হত্যাকাণ্ডগুলো সরাসরি নির্বাচন রিলেটেড নয়, কিন্তু নির্বাচন রিলেটেড না হলেও যেহেতু পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটছে, তার মানে আসলে বোঝাই যাচ্ছে যে টার্গেট কিলিংয়ের কিছু শঙ্কা আছে। এবং সেটা বিভিন্ন নির্বাচনী যে প্রার্থীরা আছেন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন, তারাও আসলে সেই সংখ্যাটা অনুভব করছেন, যার ফলে অনেকেই আসলে গানম্যান নিয়েছেন ব্যক্তিগত নিরাপত্তার জন্য। এই যে গানম্যান নেওয়া হচ্ছে, কতজন নিয়েছেন? এই সংখ্যাটা আসলে এখনও আমরা নিশ্চিত নই। সরকারের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হচ্ছে না, মানে এখনও নিশ্চিত করে আসলে জানানো হচ্ছে না সংখ্যাটা কত। তবে আমরা যতটুকু জানি যে পুলিশ সদর দপ্তর থেকে বলা হচ্ছে 17 জন প্রার্থীকে দিয়েছে। এবং এছাড়াও পুলিশের যে নিজস্ব অ্যাক্ট আছে, ডিএমপির অ্যাক্ট, সেই অ্যাক্টের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও গানম্যান দেওয়া হয়েছে। আপনি বললেন যে হাদি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর পর থেকে সংখ্যাটা বেড়েছে। তার আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এখন মানে কি, মানে এটা এই মানে সহিংসতা যা হচ্ছে সবটাই কি নির্বাচন কেন্দ্রিক? না, এখানে আসলে অপরাধ বিশ্লেষকরা বা নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন যে নির্বাচনকে কেন্দ্র করে কিছু সহিংসতা হচ্ছে। মানে মূলত এই সহিংসতাগুলো আসলে নির্বাচনকে কেন্দ্র করেই, তবে সব সহিংসতাগুলো নির্বাচন রিলেটেড না। কিছু সহিংসতা আছে স্থানীয় চাঁদাবাজি বা স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্ব, কিংবা হচ্ছে গিয়ে পূর্ব পরিকল্পিত শত্রুতা, বা যেটা আমরাকে বলছি যে আমার আপনার সাথে যেই মানে দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্বের প্রেক্ষিতে আমি আসলে এই নির্বাচনকে সামনে রেখেই আপনাকে আমি সরিয়ে দিচ্ছি। এখানে এমন ঘটনাগুলো আসলে ঘটেছে যে আপনি জানেন যে এই বছরের শুরুতেই ঢাকা, খুলনা এবং চট্টগ্রাম, এই 3 জেলার বিএনপির গুরুত্বপূর্ণ 3 নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। এবং এই ঘটনাগুলো আসলে আইনশৃঙ্খলা বাহিনী বলছে যে সরাসরি নির্বাচন রিলেটেড না, কিন্তু এটা আসলে পূর্ব পরিকল্পিত একটা হত্যাকাণ্ড। কেননা যে কিছুটা চাঁদাবাজি নিয়ে হয়েছে, মাদক সংক্রান্ত বিষয় হয়েছে এবং রাজনৈতিক দ্বন্দ্ব। আমরা এখানে একটু পুলিশের বক্তব্যটা শুনতে চাই। পুলিশ কি বলছে নির্বাচনের আগে যে সহিংসতাগুলো হচ্ছে সেটা একটু শুনে আসি। কোনোটাই আপনার নির্বাচনকে কেন্দ্র করে না, একমাত্র আদার দেন হাদি হত্যা ছাড়া আর কোনোটাই কোনো প্রার্থী বা তার প্রার্থিতার সংশ্লিষ্ট কোনো ঘটনা নেই। এগুলো ঢাকায় যেটা কাওড়া বাজারে হচ্ছে, এটা চাঁদাবাজির ঘটনা। এবং পুরা টিম কারা করছে, তারা পুরা কাহিনী করছে ইয়েতে খুলনায় কারা করছে, এটা মাদকের এর বিরোধ থেকে। এগুলো এদের প্রতি মাসে আমাদের কিছু খুন তো হয়, অন অ্যান অ্যাভারেজ প্রতি মাসে আমাদের 300 মতো খুন হয়। এখন এই একটা খুন হত্যা হইলো বা হইলে যদি আমরা বলি যে এটা নির্বাচন কেন্দ্র করে বা সেটা ঠিক না। এই সে খুব তো ইচ্ছা করলে কারোর সাথে কারো শত্রুতা আর এটা তো বন্ধ করা যায় না অনেকাংশেই। হ্যাঁ, নানা ইন্টারনাল কেমিস্ট্রি থাকে। বিষয়টা ওই পর্যায়ে যায় নাই যে এর কারণে নির্বাচনে এফেক্ট করতে পারে। গুরুত্ব অনুযায়ী অনেকেই নিরাপত্তা চেয়েছে, এটার কাজটা এসবি করে,
এর যে 17 জন সম্ভবত আমি শুনেছি 17 জন প্রার্থীকে গানম্যান দিয়েছে। আর চায় তো সবাই, সবার ঝুঁকি তো একরকম না। আমরা সবাইকে অত লোককে প্রত্যেককে গানম্যান দিলে তো আমরা আর ইলেকশনে ডিউটি করতে পারবো না। রাইট। ওনাদেরকে অন্যভাবে তাদের নিরাপত্তার ব্যাপারে ওনাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে। শুনলাম পুলিশের ভাষ্য, নির্বাচনের প্রার্থী বা রাজনীতিকরা কি বলছেন সেই কথাটাও একটু শুনতে চাই। চলুন শুনে আসি। না না, আমি এগুলি দেখি না। এগুলি আমাদের স্পেশালিস্টরা বলতে পারে। এগুলি আমাদের হাতে নেই, সব বোঝা না গড়া। এগুলি স্পেশালিস্টরা বলতে পারে। ওকে, আমরা আমাদের সেফটি সিকিউরিটি বাড়াচ্ছি। আমাদের রাজনৈতিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে কি অস্ত্রবাজি, মাসল পাওয়ার, টাকার পাওয়ার, এটা তো বন্ধ হয়নি। যখন এটা আছে তখন তো টার্গেট কিলিং কে করায়? টাকা দিয়ে করায়, তাই তো? প্রতিপক্ষকে যখন ভয় পায় গণতান্ত্রিক পদ্ধতিতে, তখনই টার্গেট কিলিং বেছে নেয়। আর এটা ওরাই করে যাদের হলো মানুষের মধ্যে জনপ্রিয়তা থাকে না, কিন্তু মুষ্টিমেয় লোককে তারা চাঁদাবাজি, সন্ত্রাসী এবং টেন্ডারবাজি করে মানুষকে জিম্মি করে রাখে। এবং যখন তাদের ওই এটাকে, এই যে রাজত্বকে কেউ চ্যালেঞ্জ করে অথবা বিদেশি শক্তিকে যখন কেউ চ্যালেঞ্জ করে, তখন সে টার্গেট কিলিং এর শিকার হয়। গানম্যান দিয়ে তো আসলে নিরাপত্তা হয় না। নিরাপত্তা আসলে জনগণের মধ্যেই থাকা। সো আপনি দেখেছেন যে আমি আমার নির্বাচনী প্রক্রিয়াতে জনগণের মধ্যে থাকার চেষ্টা করতেছি এবং জনগণই ভরসা আমার। এবং দেখেছেন যে জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিল, তার সাথে গানম্যান ছিল, অস্ত্রধারী সার্কিট হাউসে ছিলেন, সবাই ছিল। তারপর উনি কিলিং এর শিকার হয়েছেন। So আমি মনে করি না কোনো গান অথবা কোনো অস্ত্র কাউকে বাঁচাতে পারে। আমি মনে করি জনগণের শক্তি এবং আল্লাহ ইচ্ছা করলে একজনকে বাঁচাইতে পারে। আরমান, পুলিশ বলছে যে ধরনের সহিংসতা হচ্ছে বা তার সবটাই মানে নির্বাচন কেন্দ্রিক নয় বা রাজনৈতিক নয়। আপনার বিশ্লেষণ কি বলছে? আসলে না, ঠিক আছে, পুলিশ যেটা বলছে যে আসলে সবগুলো হত্যাকাণ্ড কিংবা সবগুলো এই যে যে সহিংসতার ঘটনাগুলো সবগুলো আসলে নির্বাচন কেন্দ্রিক নয়, এটা সত্য। তবে এগুলোর সব কিছুর মধ্যে আসলে নির্বাচন একটা রিলেটেড আছে। আপনি যদি দেখেন যে রাজনৈতিক যেই দ্বন্দ্বটা, সেই দ্বন্দ্বটাও আসলে পেছনে নির্বাচন কেন্দ্রিক আছে। কারণ ওই ওয়ার্ড মানে ওই আসনে, সংসদীয় আসনে যিনি আসলে সংসদ নির্বাচিত হয়ে আসবেন কিংবা যারা আসলে প্রার্থী আছেন তাদের হয়ে যে পক্ষে হয়ে যে আসলে নির্বাচনী প্রচারণা বা কাজ করবে, সেইটাও আসলে কিন্তু এর ভিতরে আছে। এবং যেমন কারণবাজারের স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত যে নেতা মোসাব্বির হত্যাকাণ্ড, সেই মোসাব্বির হত্যাকাণ্ডর ক্ষেত্রেও আসলে চাঁদাবাজির ঘটনা যেমন আছে, ঠিক একইভাবে নির্বাচন রিলেটেড ইস্যু আছে, যদিও সেটা আসলে পুলিশ পুরোপুরিভাবে এখন প্রকাশ করছে না। তবে সবগুলো হত্যাকাণ্ডের সরাসরি নির্বাচন রিলেটেড না হলেও নির্বাচন এর সঙ্গে সংশ্লিষ্টতা আছে। মানে কোনো না কোনোভাবে নির্বাচন এবং রাজনীতি এটার সঙ্গে মানে মিশে থাকছে সহিংসতাগুলোর পিছনে। আমরা এক্ষেত্রে নিরাপত্তা বিশ্লেষক এবং অপরাধ বিশ্লেষকদের কথা একটু শুনতে চাই, শুনে আসি তারা কি বলছেন। কমপক্ষে 3 মাস আগে থেকেই বলছি যে অনেক ধরনের নিরাপত্তা ঝুঁকি সম্পন্ন কার্যক্রম হবে এবং এই যে আশঙ্কা, এই আশঙ্কা মোটামুটি প্রত্যেকটা জিনিসই, প্রত্যেকটা নাশকতামূলক কাজই কিন্তু সবাই আশঙ্কা করেছিল এবং সেগুলো হয়েছে। টার্গেট কিলিং এর কথা আমরা সবাই বলেছি, কয়েক মাস আগে থেকে বলেছি যে এই সম্ভাবনাকে উড়িয়ে দেয়া যাবে না। সো বি কেয়ারফুল এন্ড টেক নেসেসারি অ্যাকশন। তো যেহেতু টার্গেট কিলিংটা হয়েছে, সুতরাং এটাকে ধরে নেওয়া যায় যে এনাফ প্রিকশনস অথবা এনাফ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়নি দেখেই কিন্তু টার্গেট কিলিংটা হয়েছে। হাদির মতো একজন নেতাকে আমরা হারিয়েছি। তো টার্গেট কিলিং এর যে সম্ভাবনা, এটা তো ছিলই, এখনো আছে এবং এটাকে কখনো উড়িয়ে দেওয়া যাচ্ছে না, at least considering the present security situation. তবে এইখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে সকল হত্যাকাণ্ড এখন যেগুলো হচ্ছে, এইটাতে শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক তা মে নট বি। এবং নির্বাচন যে হচ্ছে এবং এই সময়ে
সবার দৃষ্টি যখন নির্বাচন মুখী হচ্ছে, সেই সময় কিন্তু ব্যক্তি কেন্দ্রিক, গোষ্ঠী কেন্দ্রিক, নিজ নিজ স্বার্থ উদ্ধারের কারণেই কিন্তু কিলিং হতে পারে। তাছাড়া যারা বা যে সকল গোষ্ঠী নির্বাচন একটা উৎসব মুখর এবং শান্তিপূর্ণ ক্রেডিবল ইলেকশন হোক, এই যে অংশীজন যারা চায় না, তাদেরও যে নাশকতামূলক কাজ করার কথা, এই আশঙ্কাও আমরা করেছিলাম, এখনো সেই আশঙ্কা আছে এবং ভবিষ্যতেও সেই আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যেহেতু একটু আগেই আমি বললাম যে নির্বাচনকে ঘিরেই যে শুধু সহিংসতা হবে তা কিন্তু নয়, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো বাস্তবতা, এটা আমাদেরকে বুঝতে হবে যে জুলাই বিপ্লবের পরে পুলিশের যে অবস্থা, যারা মেইন স্টেক হোল্ডার্স টু এনফোর্স দ্য সিকিউরিটি সিচুয়েশন, তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ একটা পর্যায়ে চলে গিয়েছে। তো সেখান থেকে অনেক দূর তারা ভালো অবস্থায় চলে এসছে, কিন্তু তাদের বর্তমান অবস্থাও নট এনাফ, মানে ওই রকম ভাবে আমরা কনফিডেন্টলি বলতে পারছি না যে পুলিশের কাছ থেকে আমরা যেভাবে আশা করছি সেই আশাটা তারা পরিপূর্ণভাবে করতে পারবে। 3 নম্বর বিষয় হলো যে যেহেতু বিভিন্ন ধরনের বিভিন্ন গোষ্ঠী, ব্যক্তি নির্বাচন প্লাস অন্যান্য স্বার্থ উদ্ধার এই সময়ে এইরকম একটা ঘোরাজলের মধ্যে তারা করতে পারে, সেই জন্য এইটার ব্যবস্থা, অর্থাৎ কিভাবে নিরাপত্তা করবে, এনশিওর করবে, ব্যবস্থার জন্য মাল্টিপ্রং অ্যাকশন প্রয়োজন। অনেক ভাবে এটাকে কাজ করতে হবে। যেমন শুধুমাত্র ল এনফোর্সিং এজেন্সিজ এর উপরে নির্ভর করলে এটা ভুল করা হবে। তারপরেও এই সকল যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের মধ্যে সমন্বয়ের প্রয়োজন আছে, হুমকি পর্যালোচনা বা মূল্যায়ন সেটা করার প্রয়োজন আছে। দেশি এবং বিদেশি যারা যে সকল চক্র এটাকে নস্যাৎ করতে চায়, তাদের হুমকি পর্যালোচনা, আইডেন্টিফিকেশন করার প্রয়োজন। তার থেকে বড় প্রয়োজন সেটা হলো যে সাধারণ জনগণ এবং সকল রাজনৈতিক দলকে এর সাথে সম্পৃক্ত করতে হবে ইন অর্ডার টু এনফোর্স দ্য সেফটি সিকিউরিটি অফ দ্য পাবলিক, অফ দ্য সিটিজেন্স। যার কারণে এই কাজটার অভাব আমার কাছে মনে হচ্ছে। তো যখন নির্বাচন কমিশন যেহেতু তফসিল ঘোষণা করে দিয়েছে, সুতরাং এর সকল দায়ভার অথবা লিড রোল হওয়ার কথা কিন্তু নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন ডিমান্ড করবে সরকারকে এবং সরকার সেই সকল সহযোগিতা দিতে বাধ্য। তো সেই লিড রোলে আরো বোধহয় সক্রিয় হওয়ার প্রয়োজন আছে নির্বাচন কমিশনের, এবং নির্বাচন কমিশন যে সহযোগিতা তারা চাইবে সেই সহযোগিতারও কিন্তু হয়তো পরিপূর্ণভাবে হচ্ছে না। নিরাপদ নির্বাচন ঘিরে যে টার্গেট কিলিং এর ঘটনাগুলো আমরা লক্ষ্য করছি, সেটা প্রার্থী কিংবা কর্মী সমর্থক ও ভোটারদের মধ্যে একটা শঙ্কা তৈরি করছে, এবং সেই সংখ্যার কথা কিন্তু এই নির্বাচনের 3টি গুরুত্বপূর্ণ অংশীজন তারা কিন্তু সেটি প্রকাশ করছেন। তো তার সূত্র ধরে সরকারের পক্ষ থেকে যে গানবান দেওয়া হয়েছে, যাদের নিরাপত্তা ঝুঁকি আছে কিংবা আইন শৃঙ্খলা বাহিনী মনে করছেন যে নিরাপত্তা ঝুঁকি আছে, যারা আবেদন করছেন গানবানের জন্য, তারা তো কিন্তু হ্যাঁ, এটি একদিক থেকে একটা স্বস্তির বা একটা সতর্কতা তৈরি করবে যে যাদের নিরাপত্তা ঝুঁকি আছে তাদের উপরে কোনো আক্রমণ করতে চাইলে অপরাধীরা চিন্তা করবে যে তার নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার সাথে আছেন। কিন্তু বিষয়টি হচ্ছে যে বাংলাদেশে আমরা সবার প্রতি গণতান্ত্রিক বিশ্বাসটা রাখতে চাই, কিন্তু অতীতের কিছু কিছু ঘটনায় আমরা যেটা অধিক জোর দেওয়ার চেষ্টা করা প্রয়োজন বা জোর দিতে হচ্ছে, সেটি হচ্ছে যে এমন একটি পরিবেশ নিশ্চিত করা যেটা সবার জন্যই
নিরাপদ, যেখানে কর্মী, প্রার্থী, ভোটার তথা জনগণ সবাই নিরাপদ থাকবে। যে যার রাজনৈতিক অবস্থান বা মতাদর্শ অনুযায়ী গণতান্ত্রিকভাবে সে সেটি চর্চা করবে। সেটা চর্চা করতে গিয়ে কোনো ধরনের বিভাজন, মতবিরোধ বা মত পার্থক্যের সূত্র ধরে সংঘাত, সহিংসতার সৃষ্টি হবে না। তো এখানে 3 স্তরের যে ব্যক্তি নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত, তো প্রত্যেকের নিরাপত্তা বিবেচনা করে তো আর গানবান দেওয়া সম্ভব হবে না। এবং একটা বিষয় মনে রাখা প্রয়োজন, যে এই সময় এসে কেউ জীবনের ঝুঁকি নিয়ে ভোটাধিকার প্রয়োগের জায়গাতে সে অসংখ্যবার ভাববে। কারণ জীবনের গুরুত্ব, জীবনের মায়ার থেকে তো আর ভোটাধিকারের মায়া বা গুরুত্ব বেশি নয়। তো এই জায়গাতে আমরা বলছি যে গানম্যান সেটা একটা সাময়িক তৃপ্তির সৃষ্টি করবে, কিন্তু আসলে এটা পুরো নির্বাচনটিকে পরিপূর্ণভাবে সম্পাদন করার স্বার্থে সকলের জন্য একটি নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে পারলেই সেটা সকলের জন্য একটা স্বস্তির খবর হবে। যা নির্বাচন কেন্দ্রিক সংঘাত, সহিংসতা সৃষ্টি করতে চায় কিংবা অগণতান্ত্রিক কায়দায় নির্বাচনে জয়ী হতে চায়, তাদেরকে ভয়ের মধ্যে রাখবে। এই ধরনের ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। নিরাপত্তা বিশ্লেষক এবং অপরাধ বিশেষজ্ঞরা কি বলছেন সেটা আমরা শুনলাম। নির্বাচনের ঠিক আগে আগে যেই ধরনের ঘটনাগুলো ঘটছে বা মানে শঙ্কাগুলো আমাদের সামনে আসছে, আমাদের পুলিশ বা র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা আসলে কতটা মোকাবিলা করতে পারবে, আর আপনার কি মনে হয় তাদের সক্ষমতা বা তাদের প্রস্তুতি কতটুকু? আপনারা আসলে শুনছিলেন যে নিরাপত্তা বিশ্লেষক এবং অপরাধ বিশ্লেষকরা আসলে যেই ধরনের কথাগুলো বলছিলেন যে আমরা 2024 সালে জুলাই অগাস্ট আন্দোলনের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী যে আমাদের পঙ্গু হয়ে গেছে, আইন শৃঙ্খলা বাহিনী যে মোরালটা ভেঙে গেছে, আসলে তারাও বলছেন যে এই মোরালটা রাতারাতি ঠিক করা সম্ভব নয়। কিন্তু যেহেতু আমরা এখন আসলে স্ট্রং হতে পারিনি আইন শৃঙ্খলা বাহিনীর দিক থেকে, সেহেতু আসলে বলা চলে যে সংখ্যাটা আসলে মানে কোনোভাবেই ডিনাই করা যায় না যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। তবে এই ক্ষেত্রে আবার নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন যে যদি গোয়েন্দা নজরদারি অনেক বেশি থাকে, পূর্ব পরিকল্পনা নেয়ার আগেই যদি গোয়েন্দা নজরদারির মাধ্যমে সেই জায়গাটা নির্মূল করা যায় বা নিয়ন্ত্রণ করা যায়, তাহলে হয়তোবা কিছুটা হলেও মানে সহিংসতা নিয়ন্ত্রণ করা সম্ভব এবং টার্গেট কিলিং কিছুটা হলেও আসলে কমিয়ে নিয়ে আসা সম্ভব। আরমান, ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। আরমান ভূঁইয়ার প্রতিবেদনের নানা দিক নিয়ে পুলিশের বক্তব্য, প্রার্থীদের বক্তব্য, বিশ্লেষকদের বক্তব্য আমরা শুনলাম। নির্বাচন নিয়ে নানা ধরনের আশঙ্কা, সহিংসতা এবং নানা ধরনের শঙ্কার কথা আরমান আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা একটু আপনার মতামত জানতে চাই। এই আশঙ্কা থেকে কিভাবে মুক্ত হতে পারি আমরা? আপনার মতামতটি জানান আমাদের চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। চর্চার সঙ্গে থাকুন।